So let's jump to our classes. Tax incidence. ট্যাক্স আমরা নরমালি সবাই এই টার্মটার সাথে পরিচিত যে ট্যাক্স কি। স্যার এটা বইয়ে কত নম্বর চ্যাপ্টার? এটা চ্যাপ্টার 6 এ আছে। এটা বইয়ে চ্যাপ্টার 6 এ আছে ট্যাক্স ইনসিডেন্স। ট্যাক্স ইনসিডেন্ট হচ্ছে আপনি গভর্নমেন্ট একটা পণ্য কিংবা আপনার কাছে কোনো প্রোডাক্ট কিংবা অন্য যে কোনো কিছু বিক্রি আপনাকে দিল, অথবা আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করলেন, অথবা আপনি কোনো সেবা প্রদান করলেন, সেক্ষেত্রে গভর্নমেন্ট ওই সেবা পণ্য কিংবা আপনার বেতন কিংবা স্যালারির উপর একটা নির্দিষ্ট হারে ট্যাক্স ধার্য করে থাকে। এই ট্যাক্স বার্ডেনটা যে আপনাকে সেবা দিয়ে থাকে এবং আপনি যে হারে বন্টন করে থাকেন সেটাকেই বলা হয় ট্যাক্স ইনসিডেন্স। Tax incidence is the way of sharing tax burden by the buyer and seller in case of product and services. Product এবং সার্ভিসের ক্ষেত্রে বায়ার এবং সেলার কিভাবে ট্যাক্স বার্ডেন বহন করবে সেটাকেই বলা হয় ট্যাক্স ইনসিডেন্স। সো ট্যাক্স ইনসিডেন্স এখানে আমরা দেখলাম tax incidence is the ratio of sharing or the way of sharing tax burden by the buyers and seller. For example, আপনি যদি একটা প্রোডাক্ট 10 টাকায় বিক্রি করেন, সেই 10 টাকা বিক্রির ক্ষেত্রে বায়ার এবং সেলার কি হারে ট্যাক্স বার্ডেন বহন করবে সেটাকেই বলা হয় ট্যাক্স ইনসিডেন্ট। সেটা কিভাবে বন্টন করা হয় তা আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশনের মাধ্যমে একটু পরে দেখব। তার আগে হাউ ট্যাক্সেস অন সেলার এফেক্ট মার্কেট আউটকাম, কিভাবে মার্কেট আউটকামকে সেলারের উপর যে ট্যাক্স বার্ডেন আরোপ করা হয়। ফর এক্সাম্পল, আপনি পণ্য বিক্রি করবেন, আপনার বিক্রিত পণ্যের উপর যদি কোনো ধরনের ট্যাক্স আরোপ করা হয়ে থাকে, দেন হোয়াট উইল হ্যাপেন, ইউ উইল ডেফিনেটলি রিডিউস ইউর প্রোডাক্ট সাপ্লাই। কারণ অতিরিক্ত ট্যাক্স আরোপ করার কারণে আপনার পণ্যের খরচ বেড়ে যাবে, আর পণ্যের যদি খরচ বেড়ে যায়, you will supply less product because you will not receive whatever you are expected to receive. That's why you will reduce your product supply. এটা হচ্ছে আপনার মার্কেটে ইম্প্যাক্ট। একটা হচ্ছে প্রোডাক্টের খরচ আপনার বেড়ে যাবে, সেকেন্ড কথা হচ্ছে you will reduce your product supply. So how taxes on seller affect market outcome? It will affect by increasing the cost of production for the seller, and second cost, it will reduce the product supply because of increase in production cost. এটা হচ্ছে আপনার সেলারের উপর পড়বে। এটা কিভাবে পড়ে থাকে পরে আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখব। তাহলে আমরা এখন একটা ম্যাথের দিকে যাই। খুব শর্ট একটা ম্যাথ দেখব, তারপর আমরা এটা এক্সপ্লেন করব। ম্যাথের ক্ষেত্রে প্রথমে আমাকে দেখতে হবে কি ইমপ্যাক্ট করে। এই ইমপ্যাক্টটা দেখার জন্য আমাকে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে যেতে হবে। যদি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে না যায় তাহলে ইমপ্যাক্টটা আইডেন্টিফাই করা সো টাফ হয়ে যাবে। সো তাহলে আমরা খুব সংক্ষেপে একটা ছোট একটা ইকুয়েশন নিয়ে ফেলি, দেন উই উইল ক্যালকুলেট আওয়ার actual calculation. So we have for example QS, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ফাংশন ইকুয়াল টু 2p, ধরে নিলাম 2p, and our demand function QD equal to 30 minus E, এটা হচ্ছে আমাদের ডিমান্ড ফাংশন। এক্ষেত্রে যদি সেলারের উপরে ট্যাক্স আরোপ করা হয়ে থাকে, সেটা সেলার হলে অবশ্যই সাপ্লাই সাইড ইমপ্যাক্ট করবে, আর বায়ার হলে অবশ্যই ডিমান্ড সাইড ইমপ্যাক্ট করবে। জন্য সেলারকে বলা হয় সাপ্লাই সাইড ইমপ্যাক্ট and বায়ারকে বলা হয় ডিমান্ড সাইড ইমপ্যাক্ট। And tax rate is 20% for example, and টাকা
3 এরকম কোন কিছু ট্যাক্সের দেওয়া আছে। এক্ষেত্রে আপনার প্রভাবটা কিরকম পড়বে সেটা আমরা দেখব এখন। Now first of all we have to identify our equilibrium situation. তাহলে equilibrium হচ্ছে QS equal to QD. Then Q এর মান হচ্ছে 2P equal to 30 minus P. এখন যদি আমরা মানগুলো পক্ষান্তর করে ফেলি তাহলে হচ্ছে 2P plus P equal to 30. Then what we will get? We will get P equal to 10. So P, as we have got our value P equal to 10, what will be the quantity supplied or demand? We can easily find out QS, as it is we are talking about supply side. আমরা supply function ইকুয়েশনটা বসিয়ে দেব QS, যদিও আপনার ডিমান্ড সাইডে বসালে একই রেজাল্ট আসবে। P এর মান এখানে দেওয়া আছে 10, so our value is 20. 20 is our quantity and price. Our price is 10. So we can draw our required graph. It is the price and equilibrium product supply without tax. পরবর্তীতে বলা হয়েছে and tax rate is 20% and টাকা 3. এই সিচুয়েশনে কি হবে? 20% একটা কোশ্চেন, টাকা 3 একটা কোশ্চেন। This is as usual our demand function. This is as usual equilibrium point. This is the price line. Price indicate taka 10 and our quantity indicate 20. Unit or kg, whatever like that. And if government impose tax 20% on seller, what will happen? In case of 20% tax, আপনার প্রাইসের উপরে কি প্রভাব? প্রাইস এখানে দেওয়া আছে 10 টাকা। When government impose 20% tax, he will receive, seller will receive আমাদের প্রাইস ছিল টাকা 10, কারণ 10 টাকা বিক্রির উপর 20% গভর্নমেন্ট ট্যাক্স আরোপ করেছে। সো উই উইল গেট 100 minus 20, বাকিটা সেলার রিসিভ করতে পারবে। সো ডিভাইডেড বাই 100. Then whatever the amount will be, it will be our price. Right now we will receive 8 taka. At 8 taka price, now you will have taka 8 your price. 8 is your price. Now what will be your quantity of supply? Now you will supply at taka 8, seller will supply how much? You just put value into equation. 2 equation ta likhe aage 2p. Seller side, as the seller side is the matter of consideration, we will write seller equation 2 8. Now we will have 16 taka. 16 is unit 16 is our kg 16 is our supply quantity. So what will happen in that case? We will experience
movement of demand, a shift in the demand curve. Sorry. In that case, we will experience shift in the supply curve because it is paying by the seller. So supply curve will shift from this curve to here. আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে ট্যাক্সের কারণে কি আপনার প্রাইসটা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে সেলারের দিক থেকে? সেলার সে রিসিভ করতেছে 8 টাকা, কিন্তু তার রিসিভ করার কথা 10 টাকা। সে 8 টাকা রিসিভ করার কারণে সে প্রোডাক্টের সাপ্লাই বর্তমানে কমিয়ে দিয়েছে, এটাই এখানে দেখানো হচ্ছে। এখন যদি প্রোডাক্টের সাপ্লাই সে কমিয়ে দেয়, তাহলে বিক্রেতারা কি করবে? যারা সেলার, বায়াররা তাহলে বেশি দামে ক্রয় করবে। সেই বিষয়টা আমরা এখন দেখব। এখানে আমাদের দেখানো হচ্ছে সেলার অ্যাকচুয়ালি রিসিভ করতেছে 8 টাকা, 10 টাকা রিসিভ করতেছে, 2 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে। যেহেতু সে কম রিসিভ করতেছে, সে সাপ্লাই কমিয়ে দেবে, সেটাই এখানে আমাদের মুখ্য বিষয়। তো সাপ্লাই যদি সে কমিয়ে দেয়, এখানে সাপ্লাই আসবে। ফর এক্সাম্পল, আমাদের কার্ভটা একটু ছোট হয়ে গেছে। আট টাকা এখানে লিখলাম। এই পর্যায়ে সে এখন প্রোডাক্ট সাপ্লাই করবে 8 টাকায় 16 ইউনিট। এখন 16 ইউনিট যদি সে সেল করে থাকে, তাহলে এই পর্যায়ে হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই এবং সরবরাহের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়েছে। এটা হচ্ছে তাহলে তার গ্যাপ পয়েন্ট। এই অংশটা এই 2 টাকার সমান সেলার ট্যাক্স প্রদান করতেছে। এখন 16 ইউনিট ক্রয়ের জন্য এই যে ডিমান্ড ফাংশন, সেলাররা বাকি টাকা প্রদান করবে। তাহলে এখন সেই ডিমান্ড ফাংশনে আমরা 16 ইউনিট কোয়ান্টিটি বসিয়ে দেব। তাহলে ডিমান্ড ফাংশন বায়ার্স উইল পে কিউডি আমাদের লেখার দরকার নেই, কোয়ান্টিটি আমাদের এখানে পাওয়া গেছে 16 ইউনিট, কারণ মার্কেটে 16 ইউনিট সরবরাহ আছে বিদায় সে বেশি ক্রয় করতে হবে। এখন সে 16 ইউনিট ক্রয় করবে। 16 ইকুয়াল টু 30 মাইনাস পি। এটা মাইনাস করলে কত হয়? ইকুয়াল টু 14। এটা হচ্ছে আমাদের তাহলে বায়ারের প্রাইস। তাহলে এই পর্যায়ে বায়ার, এই ক্যালকুলেশনটা আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, শিওর। আমি একটু ব্রড আকারে করতেছি। নাও বায়ার্স উইল পে, সেলার তো সে এখন সে 16 ইউনিট সরবরাহ করে, 16 ইউনিট আর 16 কেজি যাই বলেন, এখানে কেজি অথবা ইউনিট লিখি যাতে আপনাদের সুবিধা হয়। কেজি এন্ড দিস ইজ এ টাকা। এত টাকায় 8 টাকায় সে 16 ইউনিট সরবরাহ করে। এখন মার্কেটে যখন 16 ইউনিট সরবরাহ রয়েছে প্রোডাক্টের, ইউ ক্যান নট বাই মোর দ্যান 16 ইউনিট। আপনি 15 ইউনিট ক্রয় করতে পারবেন, 14 ইউনিট ক্রয় করতে পারবেন, কিন্তু 16 ইউনিট ক্রয় করতে পারবেন। এখন বায়ার্স মার্কেটে যে রয়েছে, তাদের হাতে অর্থ সরবরাহ রয়েছে, সে অনুযায়ী তারা 16 ইউনিট পণ্য ক্রয়ের জন্য তাদের অর্থ ব্যয় করবে। ইকোনমিতে এটা বলা হয় বায়াররা তাদের হাতে যে অর্থ থাকবে পণ্য ক্রয়ের জন্য, সেটা একটা নির্দিষ্ট পণ্য ক্রয়ের জন্য ব্যবহার করবে। এটা তারা কখনো সঞ্চয় করে না, সঞ্চয়ের পরিমাণ ভিন্ন। সঞ্চয় অর্থ সেটা রেখে তারা ওই পরিমাণ অবশ্যই খরচ করে। তাহলে সাপ্লাই ফাংশন অনুযায়ী আমরা পেয়েছি 8 টাকা হচ্ছে সেলারের প্রাইস, সেলার রিসিভ করবে। তাহলে 8 টাকা রিসিভ করলে সে 16 ইউনিট সরবরাহ করবে, বাকি যে টাকা রিসিভ করবে সেটা দিয়ে সে ট্যাক্স দিবে। সো হোয়াট উইল বি দ্য payment for 16 unit of product by the buyer? So buyers will pay আমাদের এখানে ফাংশন কিউ ডি, ডিমান্ড ফাংশন
ইকুয়াল টু 30 মাইনাস পি। আমাদের কোয়ান্টিটির পরিমাণ এখানে 16 ইউনিট দেওয়াই রয়েছে, কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম 16 হবে, এর পরিমাণ এর চেয়ে বেশি হবে না, কিন্তু প্রাইস পার্থক্য হতে পারে। সো কোয়ান্টিটি যদি 16 ইউনিট হয়ে থাকে তাহলে আমাদের পরবর্তীতে যে ফ্যাক্টর আসে 16 ইকুয়াল টু 30 মাইনাস পি। এখন পি এর ভ্যালু যদি আমরা বের করতে যাই, পি আমরা পক্ষান্তর করলে যেটা পাই পি প্লাস হয়ে যাবে 30 16 মাইনাস হয়ে যাবে 16 ইকুয়াল টু 14 is our answer. এখন 14 টাকা will pay for 60 unit of product. প্রত্যেক ইউনিটের জন্য 14 টাকা প্রদান করবে পার 60 কেজির জন্য। তাহলে 14 টাকা এখানে হচ্ছে টাকা 14 is the price for buyers, কিন্তু সেলারের প্রাইস হচ্ছে 8 টাকা। এখন এই পর্যায়ে আমাদের ইকুইলিব্রিয়াম পৌঁছায় হচ্ছে এখানে এসে। At this point, buyers will pay price for the product. এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের কেস। এই পয়েন্টে প্রোডাক্ট সরবরাহ করা হবে, that means 16 unit will be provided by the buyers and seller will receive টাকা 8 and but buyers will receive টাকা, buyers will pay টাকা 14. At that point, what will be the tax burden for buyers and seller? Tax burden for seller. সেলার কত টাকা পে করতেছে? আগে সে পেত 10 টাকা, এখন পায় সে 8 টাকা। তাহলে সেলারের ট্যাক্স বার্ডেন হচ্ছে 10 minus 8. Tax burden is টাকা 2 and tax burden for buyer will be, সে আগে বায়ার পে করতো 10 টাকা, এখন সে পে করে 14 টাকা মাইনাস 10, so he will pay 4 টাকা tax. Higher tax burden will be on the buyer. স্যার একটা কোশ্চেন ছিল। এখানে একটু সরি, আমি একটু শেষ করিনি, এখানে একটু ভুল হয়েছে। এখানে এই কার্ভটা এখানে হবে, এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট নির্ধারিত হয়েছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে, এখানে কার্ভটা হবে and 14 লাইনটা এখানে হবে। হ্যাঁ, এখন বলেন। হ্যাঁ, স্যার এখন বলেন। একটা প্রোডাক্টের জন্য কি সেলার আর বায়ার দুটাই পে করে? কার মাইক্রোফোন ওপেন আছে? স্যার তো বুঝি নাই। হ্যাঁ বলেন। ইসরাত জাহান বলতেছেন না? একটা প্রোডাক্টের জন্য একজন বায়ার এবং একজন সেলারের কথাই এখানে আমরা বলতেছি, কারণ এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। একজন ব্যক্তি পর্যায়ে নিয়ে ডিসকাশন করা হয়, আমরা মার্কেট পর্যায়ে ডিসকাশন করি। একজন সেলার এই পরিমাণ পণ্য বিক্রি করতেছে, একজন বায়ার এই পরিমাণ পণ্য ক্রয় করতেছে, এবং এই অর্থে সে ক্রয় করবে, এই অর্থে সে বিক্রি করবে। এখন গভর্নমেন্টে যদি সে তার 2 টাকা ট্যাক্স দিতে হয়, সে 8 টাকা রিসিভ করতেছে, সে অনুযায়ী প্রোডাক্ট সাপ্লাই করবে, সেক্ষেত্রে সে কম রিসিভ করবে। এখন যদি পার্সেন্টেজ বলে দেয় যে গভর্নমেন্ট 20% হারে আপনাকে ট্যাক্স দিতে হবে, তখন তার ট্যাক্স বার্ডেনটা একটু বেশি হয়ে যাবে। এটা হচ্ছে মূল অ্যাসপেক্ট।
একটা প্রোডাক্টের জন্য নরমালি গভর্নমেন্ট ট্যাক্স আরোপ করে থাকে এবং এটা কখনো সেলার এবং কখনো বায়ার দুজনেই এটা ট্যাক্স বার্ডেন বহন করে থাকে। আর যখন বলা হয় শুধু বায়ার, তখন সেটা শুধু বায়ারই বলা থাকে। নরমালি দুজনেই শেয়ার করতে হয়। ইকোনমিক্সের নিয়ম অনুযায়ী, অর্থনীতির নিয়ম অনুযায়ী প্রোডাক্ট আপনি যখন ক্রয় করবেন আপনাকে বলাই হয়ে থাকে এত % ব্যাট দিতে হবে, কিন্তু সেলার যখন বিক্রি করবে তার বিক্রিত অর্থের উপরে একটা নির্দিষ্ট ব্যাট দিতে হয়। দ্যাট মিনস 2-fold ব্যাট নেওয়া হয়ে থাকে। এই জন্য আমাদের ট্যাক্সে যেটা বলা হয় থাকে ডাবল ট্যাক্স বার্ডেন। প্রত্যেকটা মানুষকে তার ইনকামের উপর ডাবল ট্যাক্স দিতে হয়। সেলারও দেবে, বায়ারও দেবে। সেলার কেন দিবে? এখানে সেলার দিবে হচ্ছে তার উপর আরোপ করা হয়েছে, বায়ার দিবে সে অতিরিক্ত দামে পণ্য ক্রয় করতেছে। তাহলে দুজনের উপরই ট্যাক্স বার্ডেনটা আরোপিত হচ্ছে। টোটাল ট্যাক্স বার্ডেন সেলার এখানে হচ্ছে 2 টাকার সমান, আর বায়ার হচ্ছে 4 টাকার সমান। একটা প্রোডাক্টের জন্য মূলত দুজনকেই ট্যাক্স দিতে হয়। এখন যদি একটা নির্দিষ্ট হারে না আরোপ করে যদি বলা হয়ে থাকে যে 3 টাকা ট্যাক্স দিতে হবে, টাকা 3 সেলারকে দিতে হবে প্রত্যেকটা ইউনিটের উপরে, দেন হোয়াট উইল হ্যাপেন? আপনারা তো এখানে সরাসরি আমরা পার্সেন্টেজ বসিয়ে দিয়েছিলাম। সেক্ষেত্রে প্রথম আমাদের যে ক্যালকুলেশন, ইট উইল রিমেইন দ্য সেম। তাহলে সেই ক্ষেত্রে আসি, এটুকুর দরকার নেই, 20 পর্যন্ত ফাইন। যদি আপনাকে বলা হয়ে থাকে যে আপনাকে 3 টাকা দিতে হবে, আমরা তো আগে দেখেছিলাম পার্সেন্টেজের ইস্যু, এখন যদি বলা হয়ে থাকে টাকা 3 আপনাকে ট্যাক্স দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেলারকে দিতে হচ্ছে টাকা 3, মানে 3 টাকা ট্যাক্স আপনি সেলার দিচ্ছেন। সো হোয়াট উইল হ্যাপেন? এটা হচ্ছে ট্যাক্সের ফাংশন। সো ইন দ্যাট কেস, এতগুলো মুছে গেল, ইন দ্যাট কেস you will just go for equilibrium prices. আপনি এখান থেকে বিয়োগ করেও দিতে পারেন, বাট the better option is আমরা বিয়োগ ফাংশন নিয়ে যাই। মুছে গেল। Then Q equal to will be 20. এখন বলা হচ্ছে আপনাকে 3 টাকা ট্যাক্স দিতে হবে, that will be paid by the buyer. Then your function is 2p আপনাকে প্রাইসের উপর দিতে হবে, 2 এর উপর তো দিতে হচ্ছে না, p minus 3 equal to 30 minus p। এই বিষয়টা বুঝেন না কি? আপনাকে বলাই হয়েছে 3 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে আমরা এখানে যদি আরো এক্সপ্যান্ড করে লিখি, সরি, 2p মাইনাস, এটা হচ্ছে ট্যাক্স ফাংশন, t ইকুয়াল টু 30 মাইনাস p, এভাবেও লেখা যায়। ট্যাক্সটা কি সেলার দিবে? হ্যাঁ, ট্যাক্সটা সেলার দিবে। ক্ষেত্রে এখানে বলাই হয়েছে ট্যাক্স 3 টাকা উইল বি পেড বাই দ্য সেলার। ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন? এক্ষেত্রে যদি আমরা সরাসরি ইকুইলিব্রিয়ামে নিয়ে আসি, দেন উই ডিড নট গো ফর মোর দ্যান অন ক্যালকুলেশন। তাহলে 2p minus 6 equal to 30 minus p. P plus p equal to 30 plus 6.
36. Then value of P will be 12. And value of Q, what will be the value of Q? QS 2 12 minus আমাদের ওখানে ছিল 3 equal to 18. 18 unit will be sold at that টাকা। এখন যেহেতু সেলারের উপর বলা হচ্ছে ট্যাক্স দিতে হবে 6 টাকা হলে সেলার কি করবে, প্রোডাক্টের দাম বাড়িয়ে 12 টাকা নির্ধারণ করবে। 12 টাকা আগের বার দেখেছিলাম মার্কেট প্রাইস ছিল আমাদের ফর এক্সাম্পল মার্কেট প্রাইস ছিল 14 টাকা, এক্ষেত্রে মার্কেট প্রাইস হবে 12 টাকা। 12 টাকা will be your market price and your equilibrium quantity will be 18. At this point you will experience this point of equilibrium and shift in the supply curve here. Here sellers will pay 2 taka tax and buyers will pay this amount of tax. And as it is said 3 taka, you will pay 3 taka and you will receive taka 7 as his proceeds. At this point, buyer will pay 12 minus 10, 2 taka tax, taka 2 tax, বায়ার্সের বার্ডেন এটা যেহেতু 10 টাকার উপরে চলে গেছে ট্যাক্স ছাড়া সে দিত 10 টাকা, এখন দিচ্ছে 12 টাকা। এন্ড বায়ার্স উইল পে, এখানে বলাই আছে 3 টাকা, বায়ার্স উইল পে সেলার্স উইল পে টাকা 3 as tax and he or she will receive 10 minus 3 taka 7 as sales revenue. এটা হচ্ছে সেলারের রিসিপ্ট। সো here we can write down 7. Is 7. This is the tax burden when it is percentage, when it is fixed amount of টাকা is given. এখানে দুটাই বলা হয়েছে seller will pay the tax. এভাবে একটা প্রোডাক্টের ক্ষেত্রে বায়ার্স এবং সেলার দুজনেই ট্যাক্স বার্ডেন বহন করে থাকে। ক্লিয়ার আপনাদের জন্য? হ্যাঁ বলেন স্যার। আপনি ওখানে একটা ফাংশন লিখেছেন যে আপনার 2p minus t equal to 30 minus p, ফার্স্ট লাইনটা স্যার, রাইট সাইডে ফার্স্ট লাইনটা।
হ্যাঁ ফাংশনটা। এন্ড ট্যাক্স এটা না স্যার, রাইট সাইডে আচ্ছা রাইট সাইডে ফার্স্ট লাইনটা এন্ড ট্যাক্স এর 20% স্যার, and ফাংশনটা স্যার 2 into p minus t। হ্যাঁ স্যার আচ্ছা এই ফাংশনটা আপনি কিভাবে পাইছেন? আচ্ছা ঠিক আছে, এটা আমি বলতেছি। আপনার এখানে বলাই আছে and tax এর 20% and টাকা 3 হচ্ছে আপনার ট্যাক্স, হয় 20% হবে অথবা টাকা 3। এই 3টা হচ্ছে ট্যাক্স, সেটা সূত্রের টি আমি বসিয়েছি, এভাবে বসাতে হবে। যদি সরাসরি না বসানো হতো তাহলে আপনাদের বুঝতে অনেক সময় কঠিন হতো যে 3টা কোথা থেকে আসে। টি হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাক্স, এখানে টি মিন্স ট্যাক্স। আপনাদের যে ট্যাক্স বলা হচ্ছে প্রাইস থেকে, তো আমাদের ট্যাক্সটা বাদ দিয়ে আমি রিসিভ করব, সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে যে আমরা সেলার কি রিসিভ করেছি 3 টাকা ট্যাক্স, 10 টাকা হচ্ছে মূলত আমাদের আগের প্রাইস। এই যে 10 টাকা প্রাইস এখানে স্পটলাইট দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের 10 টাকা আগের প্রাইস। সেই আগের প্রাইস থেকে আমরা 3 টাকা বাদ দিয়েছি, তাহলে এই যে 3 টাকা আমরা এখানে অ্যাড করেছিলাম যখন আমরা কোয়ান্টিটি বের করেছি, সরাসরি পি এর ভ্যালু বসিয়েছি। কিন্তু এখন কোয়ান্টিটি বের করার ক্ষেত্রে আমরা ট্যাক্স বাদ দিয়ে তারপরে কোয়ান্টিটি বের করেছি, সেজন্য এই টিটাকে আমরা সূত্রে বসিয়ে দিই। যখন ট্যাক্সের কথা বলা হবে, এটা প্রোডিউসার হোক অথবা আপনার বায়ার্স হোক, যদি বায়ার্সের কথা বলা থাকে তাহলে পি মাইনাস টি হবে ডিমান্ড সাইড, আর যদি সেলারের কথা বলা থাকে তাহলে পি মাইনাস টি হবে বায়ার সাইড। এটাই হচ্ছে মূলত আমাদের। স্যার কোশ্চেনে কি বলে দিয়েছিল কিসের ট্যাক্সটা? এটা আমাদের প্রথম স্লাইড এটা বলা আছে, আপনি দেখেন। How much tax on seller affect market outcome or supply side? এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। আপনাদের প্রশ্ন বলাই হবে যদি সেলার সাইডে এফেক্ট হয় তাহলে এর প্রভাবটা কি হবে, আর যদি বায়ার সাইডে হয় সেটার প্রভাবও কি হবে, সেটা আপনাদের স্পষ্ট বলা থাকবে। Is it clear? হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা হচ্ছে যে স্যার 3 টাকার ট্যাক্স দিয়ে দিব, সেজন্য স্যার পি মাইনাস টি লিখছি। হ্যাঁ হ্যাঁ 3 টাকা আর ট্যাক্স স্যার- সেলার দিবে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে স্যার যখন 20% বলবো, মানে ফার্স্টে আমরা যে সিস্টেমটা করলাম, যখন আমাদের পার্সেন্টেজ বলবে তখন ওইভাবে বের করবো, আর যখন হ্যাঁ 3 ওইভাবে টাকা মানে এছাড়া তো টাকাটা আপনার বলা থাকবে। পার্সেন্টেজ বললে তো আমাদের কিছু করার নেই, পার্সেন্টেজ বাদ দিয়ে বের করতে হবে। আর যখন আমরা টাকা স্পেসিফিক বলাই থাকবে তখন তো আমরা সরাসরি বাদ দিতে পারি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এখন বায়ার সাইডে এফেক্টটা কি হবে সেটা আমরা একটু সংক্ষেপে দেখি। এটা হচ্ছে সেলার সাইড, আমরা তো বার্ডেনটা বের করলাম, তার বার্ডেনটা কি হবে। বায়ার বার্ডেন হচ্ছে 2 টাকা। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার বায়ারের সাইড থেকে কি এই যে আপনার যে 10 টাকার মধ্যে কি স্যার পার্সেন্টেজে ঢুকানো আছে নাকি বাদ দিয়ে বের করতে হবে বলতেছেন না? হ্যাঁ এখানে কি স্যার 10 টাকার মধ্যে ট্যাক্সটা আছে নাকি 10 টাকার সাথে ট্যাক্সটা যোগ করতে হবে? এটা 10 টাকার সাথে এই যে 2 টাকা ট্যাক্স যোগ করে সে 12 টাকা পে করতেছে, এখানে এই যে 12 টাকা হয়ে গেছে। এই জন্য 10 টাকা হচ্ছে ট্যাক্স ছাড়া পে করতো এবং সেলারও রিসিভ করতো 10 টাকা। এখন যখন ট্যাক্স আরোপ করা হয়েছে বায়ারকে পে করতে স্যার হচ্ছে। এটা তো বায়ারের ক্ষেত্রে, আর সেলারের সেলারের ক্ষেত্রে আমরা একটু এখন তাহলে করি, তাহলেই বোঝা যাবে। স্যার আমি মূলত বলতে চাচ্ছি ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল 10 টাকা। হ্যাঁ আচ্ছা স্যার, আপনি থেকে 2% বাদ দিচ্ছেন স্যার? হ্যাঁ শুনতেছি, বলেন। স্যার এখানে তাহলে আমার কোশ্চেন হচ্ছে, এই যে ইকুইলিব্রিয়াম 10 টাকার মধ্যে সেলারের জন্য কি 2% ট্যাক্স ছিল আগে থেকেই? না, এখানে সেলারের বলতে 2% ট্যাক্স বলা মানে হচ্ছে 2% ট্যাক্স আপনি সেলার আপনি প্রদান করবেন, আর বায়ার মানে হচ্ছে আপনি বায়ার আপনি গিয়ে প্রদান করবেন। এই ধরনের কন্ডিশন বলা হয়। কিন্তু নর্মাল ক্ষেত্রে দেখা যায় আমরা যখন প্রোডাক্ট কিনি আমাদের সেলাররাই সবসময় ট্যাক্স প্রদান করে থাকে, আমাদের কাছ থেকে নিয়ে তারাই প্রদান করে দেয়। এটা হচ্ছে এটা বাংলাদেশের ক্ষেত্রে এটাই দেখা যায়, কারণ বায়াররা নর্মালি ট্যাক্স প্রদান করার জন্য প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কোনো ইনকাম ট্যাক্স অফিসে যাবে না। এজন্য বায়াররা সরাসরি বার্ডেন মানে ঝামেলা অ্যাভয়েড করার জন্য, আপনি একটা প্রোডাক্ট কিনবেন, আপনার বন্ধু একটা ক্রয় করবে, সেলাররা একত্রে দিয়ে দিই, সেই বার্ডেনটা এখানে অ্যাভয়েড করা যায়। তাহলে সেলার সাইড এফেক্ট মোরাললেস সেম, এক্ষেত্রে জাস্ট শুধু ডিফারেন্ট হচ্ছে আপনি ডিমান্ড সাইডে সবকিছু দেখবেন যখন বায়ার্স এর প্রশ্ন আসবে। আমরা ফাংশন সেম রাখি, তারপরে ডিসকাশনে যাই। এখানে ঠিক সেম থাকবে আমাদের at the rate of tax at 20% and টাকা 3 tax will be paid by the buyers.
এখন যদি ট্যাক্স বায়ার পে করে থাকে তাহলে হোয়াট উইল হ্যাপেন? আমরা ওখানে দেখেছিলাম 80 টাকা রিসিভ করেছিল, এখন বায়ারকে যদি পে করতে হয়, বায়ার শুড পে হাউ মাচ পে? বায়ার্স উইল পে, আগে হচ্ছে রিসিভ করতে, এখন হচ্ছে বায়ার্স পে করবে, কারণ ট্যাক্স বার্ডেন তার বিক্রয় অর্থের উপর 20% কেটে রাখতো, তার মানে সে রিসিভ করবে কত। এখন বায়ার্স উপর আরোপ করা মানে হচ্ছে সে যখন 10 টাকা দিবে 10 টাকার উপরে আরোপ করা হবে, সো হোয়াট উইল বি হিজ পেমেন্ট। এখন হচ্ছে আমাদের ওখানে হচ্ছে আমরা মাইনাস করেছিলাম, এখানে হচ্ছে প্লাস হবে। সো টাকা 10 is our price, then 100 plus 20, শুধু ডিফারেন্ট এখানে, then divided by 100. What will be his or her payment? Taka 12. Taka 12 will be paid by the buyers. So now he pay how much? Taka 12 is paid by the buyers. যখন সে টাকা 12 পে করবে, এখানে হচ্ছে আমার এখন টাকা 12, তাহলে what will be the quantity of product he will receive for that amount of product supply? তাহলে he will receive, তাহলে আমরা ডিমান্ড সাইডে যাব, DQ equal to 30 minus price is 12. His demand for product will be 18, ঠিক আগের মতো, এখানে ছিল আমাদের 20. Now he will purchase product, sorry, 20. Now he will buy 18 unit of product using 20 taka, so his demand will be decreased. His new demand will move to 18 unit at taka 20 price. Now what will happen in case of buyer? Our quantity of product is 18, buyers will receive, seller will receive, sorry, will receive QS 2P, আমরা যদি এখানে ফাংশন গুলো বসাই তাহলে 18 equal to 2, P এর ভ্যালু হট দেওয়া নেই, so we have to find out P. P এর ভ্যালু হচ্ছে এখানে 9. 9 is our P value, so seller will receive taka 9. When actually buyers pay the tax, seller will receive 9 taka and buyers will pay 12 taka. So what will the movement? In that case, our demand curve will shift. In other case,
আর সাপ্লাই কার্ভ or শিফট, এখন আমাদের ডিমান্ড কার্ভ শিফট হয়ে সাপ্লাই এখানে চলে আসবে। নাও our equilibrium price will be determined at টাকা 9 and at 18 units of product supply, but actually buyers will pay টাকা 12 and supplier will receive টাকা 9, and without tax our price of the product is টাকা 10 will remain the same. So when tax burden স্যার yes বলেন। স্যার যখন টাকা 12 ছিল এবং কোয়ান্টিটি ছিল 18, তখন কেন শিফট ইন ডিমান্ড হলো না কার্ভটাতে? শিফট ইন ডিমান্ড কার্ভ কেন হয় না? তখন তো আমার মুভমেন্ট করতে পেরেছে, সাপ্লাই কার্ভ মুভ করেছে, আমাদের ডিমান্ড কার্ভ মুভ, প্রাইস এবং সাপ্লাই দুইটাই পরিবর্তন হয়েছে, সেটার কারণে আপনার একই কার্ভে মুভমেন্ট করেছে। যেহেতু দুইটার পরিবর্তন হয়েছে, এখন যেহেতু পরিবর্তনটা শুধু প্রাইসের, কিন্তু আপনার কোয়ান্টিটি তো পরিবর্তন হয়নি, এই কারণে আপনার শিফট হয়ে নিচে নেমে আসছে। স্যার শিফটে তো যে কোনো একটা হইলেও হয় বা দুইটা হইলেও তো হইতেছে। হইতে পারে, কিন্তু এখানে তো এখানে দুইটার পরিবর্তন হইলেও হয়তো নরমাল ক্ষেত্রে প্রাইস এবং সাপ্লাইয়ের যদি নেগেটিভ পরিবর্তন হয় তাহলে মুভমেন্ট হয়ে থাকে, সেই মুভমেন্ট এখানে হয়েছে। এখন যদি প্রাইস বাড়তো এবং সাপ্লাইও বাড়তো তখন তো আপনার শিফট হয়ে যেত এক্ষেত্রে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রাইসটা পরিবর্তন কিন্তু সাপ্লাই পরিবর্তন হয়, এই জন্য শিফট হয়েছে। ঠিক তেমনি ভাবে আগের কার্ভে প্রাইসের পরিবর্তন হয়েছে, কিন্তু প্রাইসের পরিবর্তন হয়নি, কিন্তু সাপ্লাইয়ের পরিবর্তন হয়েছে, সেই কারণে আপনার সাপ্লাই কার্ভে শিফট হয়েছে। এটা হচ্ছে আপনি শিফট হওয়ার কারণটা তো আপনারা সবাই জানেন। শুধু প্রাইসের পরিবর্তন হলে সেক্ষেত্রে যদি সমগামী পরিবর্তন হয় রুলস অনুযায়ী, দ্যাট মিনস দাম বাড়লে চাহিদা কমে অথবা দাম কমলে চাহিদা বাড়ে, এই ধরনের যদি পজিটিভ নেগেটিভ রিলেশন থাকে তাহলে অবশ্যই মুভমেন্ট হবে। আর যদি এর বিপরীত কিছু হয় তাহলে শিফট হবে। আর যদি একটার পরিবর্তন হয় তাহলেও শিফট হবে। যেমন ট্যাক্সের পরিবর্তনের, ট্যাক্স ইনক্লুশনের কারণে আপনার চাহিদার পরিমাণ সেম রয়েছে, এখানে 18 ইউনিটই রয়েছে, কিন্তু দাম পরিবর্তন হয়ে সাপ্লায়ার সেলারের 9 টাকায় এসেছে, সেজন্য এটাকে শিফট আকারে চলে এসেছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এখন বাসায় আপনার পরেরটা দেখবেন, আপনাদের যে এখানে দেওয়া আছে না দুইটা ফাংশন, আপনাদের এখানে দুইটা ফাংশন দেওয়া আছে। আপনাদের এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে টাকা 20% আর টাকা 3। এই টাকা 3 আপনারা বায়ার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখবেন। It will be your homework, and another homework will be আপনার যদি না পারেন পেরোল ট্যাক্স নরমালি উভয় সমান হারে শেয়ার করে থাকে, এক্ষেত্রে তেমন কিছু নেই। আপনারা এই একটা বিষয় দেখবেন, টাকা 3টা বায়ার্স এর উপর কিভাবে প্রভাব পড়ে, এটা হচ্ছে আপনারা এক্সারসাইজ করবেন। যদি না পারেন দেন আই উইল ডিসকাস। আর হচ্ছে ইনইলাস্টিসিটি এটা পড়ে নেবেন, না পারলে বাকিটা ডিসকাশন করব, ক্যালকুলেশনের কিছুই নেই। আর এক্সপ্লানেশন আমি যা বললাম ওভাবে বলে দিলেই হবে।